দর্শক, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। আমরা সচরাচর কথা বলে থাকি দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়, তার ভিতরে রাজনীতি থাকে, অর্থনীতি থাকে, নিরাপত্তা, কূটনীতি, সব কিছুই। আজ আমরা কথা বলতে চাই বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়, সেই পাহাড় নিয়ে। আপনারা জানেন হঠাৎ করেই আজীবন বা সারা জীবনে সেখানে শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে আদিবাসী বলি কিংবা পাহাড়ি বাঙালি বলি একসাথে বসবাস, একসঙ্গে থাকা, উঠা বসা, শিক্ষা দীক্ষা সব কিছু চললেও হঠাৎ হঠাৎ সেই পাহাড় অশান্ত হয়ে ওঠে। সেই পাহাড় কেন অশান্ত হয়, সেই অশান্ত হওয়ার নেপথ্যের কারণ কি, সেখান থেকে মুক্তির উপায় কি, এবং বাংলাদেশের যে সম্প্রীতির ইতিহাস সেটি কিভাবে অব্যাহত রাখা যায়, অথবা পাহাড়ি বাঙালি তাদের যে দাবি সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, সেসব নিয়ে নির্মোহ আলোচনা করতে চাই। আমরা আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি শান্তিতে থাকুক সমতল পাহাড়। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মানাচ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব স্যার। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন আমার সহকর্মী যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, যিনি কয়েকদিন আগে পার্বত্য অঞ্চলের এই ঘটনা কাভার করে ফিরেছেন, রিয়াজ রায়হান। রিয়াজ রায়হান, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাহফুজ পারভেজ। প্রফেসর মাহফুজ, আপনাকেও স্বাগত। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আশা করছি আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। আমরা প্রফেসর মাহফুজ পারভেজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই স্যার। এই বৃহত্তর চট্টগ্রামেরই একটি অংশ পার্বত্য চট্টগ্রাম, ফলে সেখানের হয়তো ভূ প্রকৃতিটা খানিকটা আলাদা, কিন্তু মানুষের স্বভাব, আচরণ, রাষ্ট্র, অনেক কিছুর দারুণ মিল আছে, এবং দীর্ঘদিন ধরেই সেখানে আমরা এই ভিন্নতা নিয়েই বাংলাদেশ। ফলে সেটি এবারের যে ঘটনাটা আপনি যদি মনে করতে পারেন যে চোর সন্দেহে একজন বাঙালি যুবককে মৃত্যুকে কেন্দ্র করে একটা সহিংসতা হলো, এবং সেটার প্রতিবাদটা স্বাভাবিক প্রতিবাদ না হয়ে কেন সেটি একটি জাতিগত বিরোধের পর্যায়ে চলে গেল, এটার নেপথ্যে কি মনে হয় আপনার? দেখুন, বাংলাদেশ একটা স্বল্প আয়তনের প্রচুর জনসংখ্যার একটা দেশ। আমরা প্রায়ই কিন্তু পত্রপত্রিকায় দেখে থাকি যে ছাগলে ধান খেয়ে ফেলেছে, মুরগিতে ক্ষেত নষ্ট করেছে। এই জন্য কিন্তু দুটো বাড়িতে বাড়িতে বা দুটো গ্রামে গ্রামে একটা লড়াই দাঙ্গা হাঙ্গামা হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন জায়গায় নানা কারণে গণপিটুনি বা একটা মানুষের মধ্যে মব ভায়োলেন্স যেগুলো হওয়ার, সেগুলো বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা কোনো ধরনের একটা অস্থিতিশীলতা থাকে, সেগুলো হয়ে থাকে। তো পাহাড়ে খাগড়াছড়িতে ঘটনার উৎপত্তি, এসব এলাকায় যে এই সাইকেল চুরি বা চোর সন্দেহে লোকজনকে আটক করা কিংবা এই সামাজিক বিচার আচার করা, এটা তো নিশ্চয়ই নতুন না। আমরা কি এটা বিশ্বাস করব যে এই খাগড়াছড়ির ইতিহাসে প্রথম একটা সাইকেল চুরি হয়েছিল? তা তো নয়। কিন্তু প্রশ্নটা যেটা আপনি করলেন সেটাই গুরুত্বপূর্ণ, যে এর পাশাপাশি একটি গোষ্ঠীগত দাঙ্গা কি কারণে আপনার সেখানে সঞ্চারিত হলো, এটাই আমাদের বিবেচ্য বিষয়। এর কারণ হলো যে পার্বত্য চট্টগ্রাম একটা সংঘাত থেকে শান্তির পথে চলছে। ১৯৯৭ সালে আমরা একটা শান্তি চুক্তি করেছিলাম। তার ফলে সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র সমর্পণ করে তারা একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেই শান্তি প্রক্রিয়া নানা বাধা অতিক্রম করে করে এগিয়ে চলেছে। সেখানে যেমনিভাবে শান্তির ধারা আছে, সেমনিভাবে অশান্তির ধারা আছে। সেই ধারার মধ্যে দেশীয় ধারা আছে, বাইরের ধারাও আছে। নানা কিছুর অনুপ্রবেশের ফলেই একটি তুচ্ছ ঘটনাকে, যেটা হয়তোবা সামাজিকভাবে আলাপ আলোচনা বিচার সালিশে শেষ হয়ে যেতে পারত, সেটা একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছে। তার অর্থ হলো যে পার্বত্য চট্টগ্রামে এমন কিছু বিভেদের উপাদান এখনো বিরাজমান, যার কারণে একটি সাধারণ ছোট্ট ঘটনাও বৃহত্তর জাতিগত গোষ্ঠীগত সমস্যায় পরিণত হয়। সে কারণেই আমাদেরকে এর গভীরে অনুসন্ধান করা দরকার কয়েকটা জিনিস। ১ নাম্বার হলো, এই যে শান্তি চুক্তিটা হলো, এই শান্তি চুক্তি কি আমাদেরকে পর্যাপ্ত শান্তি দিতে পেরেছে? নাকি এই শান্তি চুক্তি রিভিউ করা, এর খুঁতগুলো খুঁজে বের করা আমাদের দরকার আছে? কারণ শান্তি চুক্তির সময় এখানে একটি সন্ত্রাসী গ্রুপ ছিল, আজকে সেখানে ৫টি সন্ত্রাসী গ্রুপ।
তাহলে যেভাবে শান্তি চলছে সেভাবে সংঘাতের ধারাও চলছে, খুন খারাপি চাঁদাবাজি এগুলোও চলছে। আবার শান্তি চুক্তির ফলে যে কাঠামোগত পরিবর্তন হয়েছে, বিভিন্ন পরিষদ গঠন হয়েছে, সেখানে নেতৃবৃন্দ বসে আছেন, বছরের পর বছর কোনো নির্বাচন হচ্ছে না, মানুষ তাদের অংশগ্রহণ করতে পারছে না, মানুষের মধ্যে যে অংশগ্রহণ করা বা তাদের যে আকাঙ্ক্ষাকে জ্ঞাপন করা সেগুলো পাচ্ছে না। এ জাতীয় ক্ষোভের ফলে এই ক্ষোভ থেকেই আপনার এক ধরনের অসন্তোষ, সন্ত্রাস, সংঘাত এই বিষয়গুলোর সৃষ্টি হচ্ছে। আমরা যে ভুলটা পাকিস্তান আমলে করেছিলাম একই ভুল বিগত সরকারের আমলেই করা হয়েছে। পাকিস্তান আমলে আপনি জানেন যে উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল। তখন রাঙ্গামাটি পুরনো শহরটাকে ডুবিয়ে দিয়ে কাপ্তাই লেক করা এবং জলবিদ্যুৎ স্থাপন করা হয়, যাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায়। গত আমলেও আমরা যেটা দেখলাম যে উন্নয়ন বলতেই দালান কোঠা, প্রজেক্টের কাটমানি, সেই প্রজেক্টের একটা ঠিকাদার গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠীর লাভ ইত্যাদির দিকে তাকিয়ে থাকা হয়েছে। কিন্তু মানুষের সম্প্রীতি, জনগণের আকাঙ্ক্ষাকে জানা, কারণ পাহাড়ে কিন্তু শুধুমাত্র চাকমা, মারমা বা এইসব না, এখানে কিন্তু 13টি গোষ্ঠী আছে। আমরা যেমনি ভাবে জানি যে পাহাড়িরা মনে করে যে বাঙালিরা তাদের শোষণ করছে, আবার পাহাড়ের ভিতরেও 13-14 নাম্বারের যে উপজাতি গ্রুপ আছে তারা মনে করে যে চাকমা মারমারা তাদের শোষণ করছে। যেমন কোকিচিন গ্রুপের কথা ধরেন, তারা যখন প্রকাশ করলো তখন কিন্তু চাকমা মারমাদের বিরুদ্ধেই আপনার তাদের প্রতিবাদ জ্ঞাপন করলো। অতএব বিষয়গুলোকে আমার মনে হয় এর অন্তর্নিহিত কারণ ডক্টর মাহফুজ আপনাকে একটু থামাই, আমি প্রফেসর রব আপনার কাছে একটু যেতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে স্যার বলছিলেন যে পার্বত্য চুক্তিটা রিভিউ করা এবং এর পাশাপাশি উন্নয়নের মাধ্যমে একটা নিয়ন্ত্রণ, সেখানে এনজিও বলি, জিও বলি, মানে তাদের নিজস্বতা বজায় না রেখে এক ধরনের উন্নয়ন হচ্ছে। ফলে এইটা আসলে মূল সমস্যাটা কোথায় এবং এখানে এ ধরনের সংঘাত হলে আসলে কার লাভ হয়, কার ক্ষতি হয়? ধন্যবাদ। চিটাগাং হিল ট্যাক্স আমাদের 1/10 সার্বভৌম অঞ্চল। বাংলাদেশ একটা ইউনিটারি পলিটিক্যাল সিস্টেম, সেখানের মধ্যে আমরা শান্তি চুক্তি করেছি আমাদেরই জনসংখ্যার একটা অংশের সঙ্গে। ডেফিনেটলি এদেশের এই জাতি চায় সাম্য, সম্প্রীতি, সংহতি মিলে সবাই একই দেশে, একই বাংলাদেশ হিসেবে আমরা বিকশিত হব। এখানে অনেক জাতিগোষ্ঠী রয়েছে, নৃগোষ্ঠী যাদেরকে বলা হয়, চাকমা, ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গা, বনযোগী, খমি, বম। তাদের ধর্ম অনেকের আলাদা, কেউ হিন্দু, ত্রিপুরারা, চাকমারা বুদ্ধিস্ট, তারপর বম, মুরং এরা হলো কি খ্রিস্টানাইজড। এইভাবে দেখা যাচ্ছে যে তাদের খাদ্যাভ্যাস, তাদের কালচারাল যেসব এলিমেন্টস সেগুলো আলাদা আলাদা, চিন্তা চেতনাও আলাদা, ভাষা আলাদা। তো তারা এক জাতি না, জম্ম জাতি বলে, এটা পলিটিক্যাল, কারণ তারা জম্ম জাতি না। তাদের 2% অফ দ্য টোটাল পপুলেশন তারা জম প্র্যাকটিস করে, স্ল্যাশ অ্যান্ড বার্ন, জ্বালিয়ে তারপর চাষ করে কয়েক বছর পরে আবার চলে যায়। এটা অনলি 2%। তাহলে 2% মানুষ হলে 98% হিল পিপুল যারা, এথনিক গ্রুপস যারা, তারা জম্ম জাতীয় না। তাইলে বলছে কেন জম্ম জাতি? আইডেন্টিটি ক্রাইসিস এবং সঙ্গে সঙ্গে এক্সটার্নাল ইন্টারফারেন্স। ডেফিনেটলি আপনারা দেখেন অ্যাডজাসেন্ট যে সাউথ ইস্টে কাচেন, কারেন, শান, এটা মিয়ানমারে, তাদের মধ্যে সেসেশনিজম। অ্যাডজাসেন্ট ইন্ডিয়ায় উলফা, এটা তো বাস্তবতা। মিজোরামে মিজোদের, তারপর হলো কি নাগাল্যান্ড, মণিপুরে এখন জ্বলছে। সুতরাং এই যে অ্যাডজয়নিং এরিয়াগুলো, 7 সিস্টার স্টেটস ইন্ডিয়া, ঠিক একইভাবে আমাদের এখানেও এক্সটার্নাল এলিমেন্টস এখানে কাজ করছে। গ্লোবাল জিওপলিটিক্স রিজনাল জিওপলিটিক্সকে ইনফ্লুয়েন্স করছে। এখানে চায়না, ইউএসএ, তারপর হলো ইন্ডিয়া, 3টা বড় দেশ এখানের মধ্যে ইনভলভড এবং তাদের ডিজাইন এটা জিওপলিটিক্স। তাদের ইন্টারেস্ট কি স্যার? তাদের ইন্টারেস্ট হলো কি যে দেখেন চায়না ওই দিকে ঘুরে আসতে হয়। যদি এখানে যদি তাদের ইউনান স্টেট থেকে এই 7 সিস্টার্স হয়ে যদি আলাদা, তাদের প্রভাবাধীন, কারণ তারা মঙ্গলয়েড
রেশিয়ালি তারা মঙ্গোলয়েড, এথনিক্যালি তারা চাকমা মারমা অনেক হতে পারে, তাইলে তারা সোজাসুজি বাংলাদেশ হয়ে যদি আলাদা কোনো স্টেট হতে পারে, চায়না চলে আসতে পারে, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশেন, তাদের ডিস্টেন্স কমে যাচ্ছে, মালাক্কা স্ট্রেট হয়ে যেতে হয়। আর আমেরিকার এখন হলো কি নিয়ারেস্ট হলো কি তার রাইভাল হলো চায়না, সুতরাং চায়নাকে রেসিস্ট করতে হলে সেখানে তার ফুটহোল্ড দরকার। সুতরাং সেখানে তারা সেই যেরকম অস্ট্রেলিয়াকে বাঁচাতে তারা যে ইস্ট টিমোর ব্যবস্থা করেছে, সুতরাং আমরা যদি গ্লোবালি, আর ভারতের হলো কি 7 সিস্টার্স, তার নিজস্ব তার সভরেন স্টেটসগুলো তাদের, সুতরাং এখানে যদি আনরেস্ট হয়, মিয়ানমারে যদি এখানে সিসেশনিজম সাকসেসফুল হয়, তাহলে তাদের দেশগুলো এখন তো বয়েলিং। তো ওই একটা গ্রেটার পার্সপেক্টিভে যদি আমরা জিওপলিটিক্যাল সিনারিওগুলো নিয়ে আসি সামনে, তখন এটার উত্তর খুঁজে পাওয়া যায়। জি, আমি একটু আমার সহকর্মী রিয়াজ রায়হান আপনার কাছে জানতে চাই, আপনি দুজন তাত্ত্বিক বা শিক্ষকের কথা শুনছিলেন, ফলে এটা বৈশ্বিক রাজনীতির অংশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, অনেকের স্বার্থ, কিন্তু একজন পাহাড়ে যে ওখানকার স্থানীয় বাসিন্দা যারা, আদিবাসী যারা বা সেটেলার বাঙালি যারা, তারা কি আসলে এত কিছু বুঝে পরস্পরকে হামলা করে, বা তাদেরকে আসলে সেই জায়গা থেকে হামলা হয়, নাকি এর সঙ্গে অন্য কোনো স্থানীয় সমীকরণও কাজ করে? ধন্যবাদ। আমি স্যার বলছিলেন আসলে এখন পর্যন্ত আমরা বাংলাদেশি হয়ে উঠতে পারিনি। স্যার একটা কথা বলছিলেন যে পাহাড়ি বাঙালি অবাঙালি, পাহাড়ি অপাহাড়ি, এই যে বিভাজনটা হয়ে আসছে বছরের পর বছর, সেটা একটা বিষয় তো আছেই। আর একেবারে সাধারণ পাহাড়ে যারা বসবাস করেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলা হয়, আমরা তাদের সাথে তো আমরা খুব গভীরভাবে মেশার সুযোগ হয়েছে। এটা আসলে যেটি বলা হচ্ছে, এই যে সংঘাতগুলোতে তাদের কারোর সমর্থন নেই। আমি সর্বশেষ যদি আপনাকে বলি, এই যে দীঘিনালার ঘটনাটি ঘটার পরে এখন পর্যন্ত, অর্থাৎ গতকাল রাত পর্যন্ত, কোনো বাঙালি অথবা কোনো পাহাড়ি কেউ আসলে ঘুমাতে পারেনি, সবাই সাফার করছে। খাগড়াছড়ি সদরের মতো জায়গায়, আমি আপনাকে যদি বলি সদরের মতো জায়গায় তারা একেবারে নির্ঘুম রাত কাটিয়েছে। সেই বৃহস্পতিবার রাত থেকে মঙ্গলবার রাতে ঘটনা ঘটলো, বাড়ি পাহারা দিচ্ছে সবাই। এবং কারণ ওখানে একটি সমস্যা, যখন আমরা কথা বলছিলাম, যখন গিয়েছি স্যারের সাথে, তারা বলছে যখন রাজনৈতিক দাঙ্গাগুলো হতো, আওয়ামী লীগ, বিএনপি বা সরকার, বিরোধী দল, এই ধরনের দাঙ্গা বা এই ধরনের সংঘর্ষ বা সংঘাতের সময় তাদের এত ধরনের ভয় ছিল না, তারা কোনো ভয় পেত না। কিন্তু যখন এই দাঙ্গাগুলো জাতিগত দাঙ্গায় পরিণত হয় বা যখন বাঙালি পাহাড়ির মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়, তখন আসলে দুই পক্ষের মধ্যেই আতঙ্কটা ছড়িয়ে পড়ে। এবং এই ঘটনাটি আপনি দেখেন, খাগড়াছড়ি শহরের ঘটনা, এবং যাকে মারা হলো বলে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে 17টি মামলা রয়েছে চুরি ডাকাতির। আচ্ছা, তারপরে তাকে একটি ভিডিও আপনি দেখবেন হয়তো, সেখানে কয়েকজন পাহাড়িকে দেখা যাচ্ছে, কিন্তু মারা হয়েছে কিন্তু আসলে পাহাড়ি বাঙালি ওখানে কিন্তু কেউ দেখে মারেনি, সবাই মিলে চোর হিসেবে সবাই মিলে করেছে। কিন্তু এই যে তারপরে যেটা করলো যে বাঙালি ছাত্রছাত্রীরা সেই দীঘিনালা প্রায় 20 কিলোমিটার দূরে, তাও একদিন পরে, মঙ্গলবারের ঘটনা, বুধবারে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে এবং বৃহস্পতিবারে তারা মিছিল করেছে। সেখানে সেই মিছিলটি সামনে আসার পরে একটি পক্ষ, বলা হচ্ছে পাহাড়িদের একটি অংশ, তাদেরকে প্রতিহত করেছে বা বাধা দিয়েছে, নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আসলে কেউ স্পেসিফিকলি বা নির্দিষ্ট করে বলতে পারছে না আগুনটা কে দিয়েছে। এখন পর্যন্ত বাঙালির অভিযোগ করছেন পাহাড়িরা দিয়েছে, পাহাড়িরা অভিযোগ করছেন বাঙালিরা সে জালে আগুন দিয়েছে। কিন্তু ক্ষতিটা হয়েছে কার? ক্ষতিটা আসলে দুই পক্ষেরই হয়েছে। এবং যেই দোকানগুলো পুড়ে গেল সেই দোকানগুলো কিন্তু শুধুমাত্র পাহাড়িদের পড়েছে বা শুধুমাত্র বাঙালিদের পড়েছে তা না, দুই পক্ষেরই প্রায় সমান, একেবারে যদি বলেন প্রায় সমান ক্ষতি হয়েছে। এবং তারা যেটি বললেন যে 30 বছর, প্রায় 3 দশকের বেশি সময় তারা সেখানে ব্যবসা করেন, এখন পর্যন্ত কোনো সাধারণ বাঙালি অথবা সাধারণ পাহাড়ি যাদের হিসেবে বলা হয়, তাদের মধ্যে কোনো দিন এই ধরনের কোনো দ্বন্দ্ব হয়নি। ছোটোখাটো দ্বন্দ্ব সংঘাত আসলে পরিবারের মধ্যেও হয়, সেটি হয়েছে, মানে মাত্রাটা এরকম। কিন্তু কারণ দীঘিনালা হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে যেটি পুরোটা পর্যটনের উপর নির্ভর করে। কারণ সারা বাংলাদেশে যখন মানুষ সাজেকে যান, সাজেকের মতো বড় পর্যটন গাড়িগুলো ওখানে নামতে হয় আপনাকে, এবং ওখান থেকেই আপনাকে বাজারগুলো করতে হয়।
পুরোটাই পর্যটন নির্ভর। সুতরাং ওখানে এই যে মানে সৌহার্দ্যের সেফ জোন, কারণ সৌহার্দ্যের যে জায়গাটা ছিল সেই যে বিশ্বাস, সেই বিশ্বাস আসলে চিড় ধরেছে আমরা যদি বলি এই যে ঘটনাটি। এখন আমি কিন্তু সময় পাবো? জি, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করেন, আমরা বিরতিতে যাব। এখানে আসলে মূল সমস্যাটা হচ্ছে আমরা এই সংঘাতের মূল উপাদানগুলো যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে এই যে আঞ্চলিক যে সংগঠনগুলো আছে। আমরা জেএসএস এর সাথে আমরা চুক্তি করেছিলাম, শান্তি চুক্তি 1997-তে। ঠিক 1 বছর পরে একটি সংগঠনের জন্ম হলো এটাকে কাউন্টার হিসেবে। তারপরে 2007 সালে এসে আরেকটি সংগঠনের জন্ম হলো। তারপরে 2017 সালে এসে আরেকটি সংগঠনের জন্ম হলো। তাহলে আগে একটি প্রতিপক্ষ ছিল, এখন সেখানে 4টি সংগঠন এবং 4 জনই সশস্ত্র। সুতরাং আপনি কতজনকে প্রতিহত করবেন? আর অস্ত্রের ভাষা আসলে 2 ধরনের। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকলে এক ধরনের ভাষা তিনি ব্যবহার করা হয়, আর যদি সন্ত্রাসীদের কাছে বা হচ্ছে অবৈধভাবে সেটাকে ব্যবহার করে সেটির ভাষা কিন্তু ভিন্ন। আমি একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। এই যে ধরেন আপনি বলছেন যে 30 বছর এরকম ঘটনা ঘটে নাই, 5 আগস্টের পরে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়া, সেখানে পুলিশের ভিতরে এক ধরনের অস্থিরতা পুলিশের ভিতরেও তৈরি হয়েছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু পুরো পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য সম্ভবত সবচেয়ে সেন্সিটিভ এলাকা, যেখানে সারা বছর সেনাবাহিনী মোতায়েন থাকে, পুলিশের বাড়তি চোখ থাকে, গোয়েন্দা সংস্থাগুলোর বাড়তি নজরদারি থাকে। তারপরেও এই সুযোগ এটি কেন হলো, সেই প্রশ্নটা আমি একটু মেজর ইমদাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মেজর ইমদাদ, আপনি যদি শুনে থাকেন আগের প্রশ্নটা, যেটা আমি আমার সহকর্মী রিয়াজ রাহানকেও করতে চাচ্ছিলাম, আপনার কাছে একটু জানতে চাই যে এত সশস্ত্র বাহিনীর সক্রিয় উপস্থিতি, বিশেষ করে সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থা, এবং দেশে এক ধরনের একটা ইন্টারিম পিরিয়ড চলছে, ফলে সেই জায়গায় দীঘিনালায় এই ঘটনাটা, দীঘিনালা তো আসলে দুর্গম এলাকাও না পাহাড় হিসেবে, কিভাবে সম্ভব হলো? নেপথ্যের কারণগুলো আসলে কি, মেজর ইমদাদ? ধন্যবাদ। আসলে দীঘিনালা যে একেবারে দুর্গম না সেটাও না। যে অঞ্চলে ঘটনাগুলি ঘটছিল, যেমন বাবুছড়া, সেদিকে তারপরে আপনার আরো উপরে চলে গেলে ওখানে কিন্তু ইভেন কি লার্মা স্কোয়ার, ওটাও কিন্তু আশেপাশে কিন্তু সন্নিহিত অঞ্চল, খুব যে একেবারে প্লেন সেটা বলা যাবে না। বাট ঘটনা যেটা হচ্ছে, এই যে আপনার প্রশ্নে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এখানে সেনাবাহিনীর উপস্থিতি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ বিজিবি, পুলিশের এপি ব্যাটালিয়ন অনেক উপস্থিতি থাকা সত্ত্বেও এই ঘটনাগুলো হচ্ছে কি করে, কেন হচ্ছে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পার্বত্য অঞ্চল, বিশেষ করে আপনার যে দীঘিনালা দিক থেকে শুরু করে সেদিকে যেমন পার্বত্য ত্রিপুরা এবং মিজোরামের সাথে কিন্তু এটা সন্নিহিত অঞ্চল, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটু দক্ষিণে গেলেই সেখানে ব্যাপক একটা দক্ষযজ্ঞ চলছে, সেটা হচ্ছে দুটি বৃহৎ শক্তি সেখানে জিওপলিটিক্যাল তাদের গেম, সেটা নিয়ে তারা এত বেশি ব্যস্ত এবং এত বেশি মুখোমুখি। সেখানে আপনি যদি একটু আমরা আরো সামনের দিকে যাই, আপনি শান স্টেট থেকে শুরু করে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, শান ন্যাশনাল আর্মি, তারপরে নিচের দিকে আসলে আপনার আরাকান আর্মি, এদের প্রত্যেকের হাতে অস্ত্র। এবং একই সাথে এই যে আমাদের মিজোরামের সাথে লিঙ্ক আপ হচ্ছে মণিপুর, যে মণিপুর নিয়ে পুরো ভারতীয় সেনাবাহিনী না, ভারতীয় রাজনীতি, সরকার একেবারেই ব্যতিব্যস্ত। একই সাথে এই অঞ্চলটা ঘিরে যেই আপনার যে সংঘাত, সংঘর্ষ চলছে, অস্থিরতা চলছে, সেখানে পার্বত্য চট্টগ্রামকে যদি কোনো ভূ রাজনীতির কোনো কারণে পার্বত্য চট্টগ্রামকে কোনো পক্ষ বা স্টেক হোল্ডাররা যদি অস্থির করতে চান, তাহলে একটা স্ফুলিঙ্গই যথেষ্ট। আপনি চার্জ হয়ে আসেন। তবে অন্যদের ঘাড়ে দোষ চাপানোর আগে আমি একটু এখানে পিছনে ফিরে একটা অ্যানালাইসিস, সেটা হচ্ছে জাতিতাত্ত্বিক। আমরা যখন পার্বত্য চট্টগ্রামে এই বাঙালিদের পুনর্বাসন করছি, এখন পিছন ফিরে দেখলে এটা একেবারে স্পষ্ট যে যাদেরকে পুনর্বাসন করেছি তাদেরকে সেখানে তারা কিভাবে অ্যাডজাস্ট করবে, ওখানে বিদ্যমান যারা জাতিসত্তা আছে তাদের সাথে তারা অ্যামালগামেশন কি হবে, একটা ইনক্লুসিভনেস কিভাবে হবে, এগুলো কিন্তু আমরা কিছুই দপ্তব্যের মধ্যে আনি নাই। আমরা শুধু সেখানে তাদেরকে পুনর্বাসন করেছি, ওরা জায়গা জমি দখল করেছে, সেখানে ক্ষেত খামার পাহাড়িদের পূর্বের যেগুলো ছিল সেগুলো অনেক সময় নষ্ট করেছে, দখলে নিয়েছে। এই যে সংঘাত, সংঘর্ষ, ভুল বুঝাবুঝি পারস্পরিক শুরু হলো, সেটাকে কখনো কিন্তু আমরা অ্যাড্রেস করি নাই, একদম না, অ্যাড্রেস করি নাই। এবং এর মধ্যে হয়ে গেছে 1997 শান্তি চুক্তি যেটা হয়েছে। এখন অনেকেই মনে করে যে শান্তি চুক্তি হয়েছে, শান্তি স্থাপিত হচ্ছে না কেন, অনেকে দোষ দিতে চায় শান্তি চুক্তির। এখানে শান্তি চুক্তির এটা হচ্ছে শান্তি স্থাপনের, অস্ত্র সমর্পণের মাধ্যমে
শান্তির একটা বাতাবরণ সৃষ্টি করার প্রচেষ্টা, বাট সেই প্রচেষ্টা ফলপ্রসূ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওখানে যেই জনগোষ্ঠী আছে পরস্পর তারা যদি মুখোমুখি থাকে, তারা যদি মনে করে না যে আমি মানুষ, আমার খিদা লাগলে কষ্ট লাগে, ও বাঙালি হলে ওরও কষ্ট লাগে, ও চাকমা হলে তারও লাগবে, ত্রিপুরা হলে তারও লাগবে, বৃষ্টি হলে চাকমার গায়েও পড়বে, বাঙালির গায়েও পড়বে, ত্রিপুরার গায়েও পড়বে, গরম লাগলেও একই, অনুভূতিগুলি একই। কিন্তু এগুলি ইউনিভার্সালিটি, এগুলিকে বাদ দিয়ে সেখানে হয়ে গেছে একটা একেবারে আন্তঃকোন্দলের মুখোমুখি একটা সাম্প্রদায়িক, যেটা এই একবিংশ শতাব্দীতে সবচেয়ে লজ্জার একটা বিষয় আমরা এখন ফেস করছি। সেটাকে আমরা কিন্তু এখানে আমাদের ব্যর্থতা হচ্ছে, আমাদের মূল রাজনৈতিক ধারা কখনো পার্বত্য চট্টগ্রামকে মনে করে নাই যে সেখানেও একটা জাতীয়তাবোধ জাগ্রত করে তাদেরকে বাংলাদেশের সাথে একেবারে পুরোপুরি আমরা নিয়ে আসবো বাংলাদেশে। সেটা না করে একটা প্রবণতা আমি সব সময় দেখেছি, আমি সেনাবাহিনীর সদস্য বলে বলছি না, সেই প্রবণতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যেটা হচ্ছে, আমাদের মূল ধারা রাজনীতিবিদরা মনে করে দিস ইজ দ্য বেবি অফ দিস দ্য প্রবলেম অফ দ্য আর্মি, আমরা ওখানে কিছু করব না। না হলে আপনি দেখুন পার্বত্য চট্টগ্রামে যেই ছোট ছোট নৃগোষ্ঠী আছে বা জাতিগোষ্ঠী আছে, তাদের পালা পর্বণে, ইভেন কি বাঙালিদের পালা পর্বণে আমাদের মূলধারা রাজনীতিবিদরা নিজেদেরকে সেখানে কখনো সংশ্লিষ্ট করে নাই, তাদের পাশে দাঁড়ায়নি। একটা উদাহরণ আমি দিচ্ছি ছোট্ট, সেটা হচ্ছে কুকি চিনের ঘটনাটা যখন ঘটলো, আমরা যেটা খবর পেলাম, এই কুকি চিনের কিছু মানুষের কার্যকারণে বাকি সমস্ত কুকিরা বাজার সাজারে আসা ছেড়ে দিয়েছে ভয়ে। কেন? তারা তাদের এই যে ফল ফসাদি এগুলি বাজারে আনতো, এগুলি আনছে না, ওগুলি তাদের খেতে তাদের ওখানে পচছে, তাই ভয় এসে আসছে না। তার মানে আমি কি সৃষ্টি করেছি দেখেন, কি ভয়ের একটা রাজত্ব সৃষ্টি করে ফেলেছে। এইটা কাটানোর দায়িত্ব কিন্তু সেনাবাহিনী নয়। সেনাবাহিনী যদি সেখানে এসব কাজ করতো, অস্ত্র নিয়ে সেখানে ঘুরতো না। তো এখানে মূলধারার রাজনীতির আমাদের যেমন ব্যর্থতা আছে, আমাদের সমাজ যারা তত্ত্ববিদ আছে, যারা সমাজ আছে, এমনকি মেজর ইমদাদ মূলধারার রাজনৈতিক অনেক দল সেখানে প্রার্থীও দেয় না জাতীয় সংসদ নির্বাচনে, তার মানে সেটি তাদের অগ্রাধিকারে নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি করেন, বিশেষ করে পাহাড়িদের একটা বড় অংশই তো করেন। অধিকাংশ পাহাড়ি আসলে সেনা প্রত্যাহার চায় কিনা এবং সেটি করলে সমস্যার সমাধান হবে কিনা, কিংবা যে শান্তি চুক্তিটি 97 সালে হয়েছে সেটিকে আপডেট করলেও সমস্যার সমাধান হবে কিনা। আমি একটু সেনাবাহিনী ওখানে থাকার প্রেক্ষাপটটা বললে উত্তরটা অটোমেটিক চলে আসবে, আসলে থাকা দরকার কি দরকার না। সেনাবাহিনী কখনো সেখানে স্বেচ্ছায় কিন্তু থাকতে চায়নি। সেনাবাহিনী যেটা করেছে, আমি একবার শুনেছিলাম যে কানাডিয়ান পার্লামেন্টে একটা প্রস্তাব উঠেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে কানাডায় প্রবেশ করতে না দেওয়া, কারণ তখন আমার সৌভাগ্য হয়েছিল কানাডিয়ান টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস, ভদ্রলোক অনেক সিনিয়র, একসময় ইউএনএসসিআর এর প্রধানও ছিলেন, তার সাথে দেখা হওয়ার সুযোগ হওয়াতে আমি তাকে একটা জিনিস প্রশ্ন তুলে বুঝিয়ে দিয়েছিলাম যে দেখো, ইট ইজ নট দ্য সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ আর্মি কিন্তু কখনো আগে যায় নাই সেখানে। দে হ্যাভ গন টু রেসপন্স অফ সাম অ্যাকশন। অ্যাকশনটা কি 1970-তে বাংলাদেশ নামক রাষ্ট্রটা সৃষ্টি হয় নাই, তখনও কিন্তু সেটা পূর্ব পাকিস্তান, সেখানে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি লার্মাই করেছিলেন, এই শান্টু লার্মা, মানবেন্দ্র লার্মা করেছিলেন। এরপরের যেটা সেই ঘটনা হচ্ছে 1972-তে সেখানে শান্তিবাহিনী গঠিত হয়। 73-তে প্রথম শান্তিবাহিনী বিডিআর এর উপরে এবং পুলিশের উপর আক্রমণ পরিচালনা করে। সো সেখানে টু কন্টেইন দ্য সিচুয়েশন আর্মি ওয়াজ মোবিলাইজড। সুতরাং এখানে আর্মি আগে গিয়ে কোনো একটা কাহিনী সৃষ্টি করে না, বরং আর্মি গিয়েছিল টু রেসপন্ড দ্য অ্যাকশন অফ দ্য আদার পার্টি which was the direct threat to the sovereignty of the country. কেন threat to the sovereignty of the country? সেই কথাটাই আমি আপনাকে আরেকটু বলি। সেটা হচ্ছে সেখানে আমি জাস্ট একটু অল্প কথায় শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে সেখানে পার্বত্য চট্টগ্রামকে দুটি আবার আন্তর্জাতিক যে ভূ রাজনীতির প্লেয়াররা, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, আর ওদিকে চীনের যে তখন সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রলয়, এটাকে দুটা পারস্পরিক মুখে না যেয়ে পার্বত্য চট্টগ্রামকে একটা বাফার জোন করার একটা পরিকল্পনা উভয় পক্ষের ছিল।
সেখানে এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে সেই সিচুয়েশনটাকে কন্টেইন করেছে। এর পরবর্তীতে যেটা হচ্ছে, শান্তি চুক্তি পরবর্তী পর্যন্ত সেখানে ইভেন কি আপনার নিজেরা এই পিসিজিএস এর প্রীতি গ্রুপ এবং লার্মা গ্রুপ তারা পারস্পরিক দ্বন্দ্বে বহুজন তাদের মধ্যে নিহত হয়েছে। সেটারও কারণ বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ নয়, সেটার কারণ হলো তারা একটা গ্রুপ প্রীতি গ্রুপ চেয়েছে সেখানে স্বতন্ত্র একটা জাতি ন্যাশনালিজম ডেভেলপ করে, তারা সত্তর একটা সেখানে স্বতন্ত্র। আপনার পয়েন্টে আমি পেয়েছি মেজর এমদাদ। তার মানে যেহেতু সেই পরিস্থিতির উন্নতি হয়নি, কাজে সেনাবাহিনী প্রত্যাহারের সুযোগ নেই। আমি একটু প্রফেসর মাহফুজ পারভেজ স্যার আপনার কাছে যেটা জানতে চাই যে এই যদি পরিস্থিতি হয় তাহলে ধরেন এখন একটি বিশেষ ধরনের সরকার ক্ষমতায়, অনেক ধরনের সংস্কার হচ্ছে, ফলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনার পরামর্শ কি? এই সরকারেরও বিশেষ কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা এই স্বল্প সময়ে? না, এই সরকার তো অবশ্যই উদ্যোগ নেওয়ার দরকার, কারণ আপনি পার্বত্য চট্টগ্রামের সাথে জাতীয় রাজনীতির যদি একটি সংযোগ লক্ষ্য করেন, দেখবেন যে যখনই কেন্দ্রীয় সরকারের মধ্যে একটু নাজুক বা অস্থিতিশীল অবস্থা বা একটা পালা বদলের অবস্থা ঘটে, তখনই কিন্তু পার্বত্য চট্টগ্রাম একটু নড়ে চড়ে ওঠে। আপনি যেই ইন্ট্রোডাকশনে আপনি যেই শব্দটা ব্যবহার করেছেন যে স্পর্শকাতর, এই স্পর্শকাতর এলাকাগুলো আপনার তখন স্পন্দিত হয়। যেমন ৭৫-এর পট পরিবর্তনের পর কিন্তু শান্তি বাহিনী এবং এরা মাঠে নামলো, 1/11-এর পরে কুকি চিন্তা মাঠে নামলো, এখন ঢাকার এই পরিবর্তনের পর এই যে এই সিনারিও গুলো আসছে, এত বড় ঘটনা হওয়ার কথা ছিল না। এবং ঘটনাটা কি আপনি দেখেন, পার্বত্য চট্টগ্রামের এই ঘটনাটি রাঙ্গামাটি খাগড়াছড়িতে হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ে পাশের ত্রিপুরার এক মন্ত্রী ভারতের কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে নালিশ জানিয়েছে, এবং ভারতের শহরে শহরে এবং রাজধানী দিল্লিতে পর্যন্ত এটা নিয়ে তারা হইচই শুরু করেছে। এখন এই ব্যাপারটা যে তাহলে শুধুমাত্র আমাদের যে নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, যেগুলো ইন্টারনাল সাইট, এর পাশাপাশি তো এর এক্সটার্নাল সাইট যেগুলো এতক্ষণ আলোচনা হলো, যে 7 সিস্টার এবং বার্মা মায়ানমারের ঘটনা, এবং আরো ব্যাপার হলো যে পাশেই বঙ্গোপসাগর, যেটার একটু পরে হলো ইন্দো প্যাসিফিকের বিরাট একটা জোন। এই ধরনের একটি নাজুক এবং স্পর্শকাতর এলাকার ব্যাপারে এটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক আর বহুবর্তীকালীন বা দীর্ঘমেয়াদী সরকারই হোক, এরা নজর দেবে না, এটা তো কখনোই হতে পারে না। আমি তো মনে করি যে শান্তি চুক্তি তার পর্যালোচনা সেটা একটা দিক, আর পার্বত্য চট্টগ্রাম যেমন আপনি আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা সংস্কারের জন্য আপনি কমিটি করেছেন, আমরা কেন নিরাপত্তা বিশেষজ্ঞ, পার্বত্য চট্টগ্রাম বিশেষজ্ঞ, সামরিক বিশেষজ্ঞ, মিডিয়াকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে, কি করা যায়, কি সংস্কার দরকার, সেটা কেন আমরা দাবি করছি না, বা সরকার কেন এই জিনিসটা করছে না? এই যে মেজর আমদাদ সাহেব যে বললেন যে এটা শুধু একবার আর্মিকে দোষ দেওয়া, একবার এই ইন্ডিয়াকে দোষ দেওয়া, তো এই দোষগুলা তো আমি যদি নিজে সতর্ক না হই, এই দোষগুলো তো হতেই থাকবে। আজকে যদি পাহাড়ি বাঙালি একসাথে হাতে হাত মিলিয়ে বলে যে আমাদের সমস্যা যা হয়েছে তা আমরা জানি, আমরা শেষ করব, তাহলে বাইরের কোনো শক্তির এখানে কোনো ধরনের নাক গলানোর ইনভলভমেন্ট হওয়ারও সুযোগ নাই। জি, আমি রিয়াজ রায়হান আপনার কাছে একটু জানতে চাই যে এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানে বসবাসরত মানুষজন, এবং তারপরে ক্ষতি হচ্ছে সেখানকার অর্থনীতি। পাহাড়ের এই যে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফলে সাফারার তো আসলে দুপক্ষই, তাই না? মানে জিনিসের দাম যদি বাড়ে, পাহাড় যদি নষ্ট হয়, আগুন যদি লাগে, সেটা তো কাউকে দেখছে না। তাহলে এখান থেকে বেরিয়ে আসার পথ কি? একদম যারা সাধারণ মানুষ সেখানকার, তাদের অভিব্যক্তিটা কি? পর্যটন, এই পুরো 3 পার্বত্য জেলা আমরা যদি বলি যে পর্যটনের উপর নির্ভরশীল, এখন সেখানে শুধুমাত্র এই পর্যটক যারা যান তারা শুধুমাত্র পাহাড়িদেরকে যে অর্থনৈতিক স্বাবলম্বী করেন তা নয়, সেখানে যারা বাঙালি বসবাস করেন তাদেরকেও করে। যেমন প্রত্যেকটা জায়গায় যদি যেতে হয়, বিশেষ করে বান্দরবানে যদি আপনি বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে যান, সেখানে গাইড আছেন, গাইড সার্ভিস চালু করা হয়, ট্যুরিস্ট গাইড আছেন, সেখানে অধিকাংশ বাঙালি। যারা বোট চালান তারা আছেন, পাশাপাশি যারা বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করেন তাদের একটা অর্থনীতি জড়িত আছে। সবকিছু মিলিয়ে, এবং শহর, বিশেষ করে 3 পার্বত্য জেলার শহরে যে রেস্টুরেন্টগুলো আছে বা হোটেলগুলো আছে, ওখানে অধিকাংশই বাঙালি মালিকানাধীন। আবার যারা
একটু ভেতরে উপজেলা পর্যায়ে আছে, সেখানে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছেন তাদের বাড়ি ঘরে থাকার মতো ব্যবস্থা হয় এবং সেখানে সেগুলো টাকার বিনিময়ে থাকতে হয়। এই যে একটা অর্থনীতির চাকা, সেটা কিন্তু একবারে স্থবির হয়ে যায়। বিশেষ করে যেমন বান্দরবানের কথা যদি আমি আপনাকে বলি, গত কয় মাস ধরে সেখানে কি হচ্ছে আসলে সমতলে বসে আপনি টেরে পাবেন না মানুষ কি পরিমাণ মানবতার জীবনযাপন করছে। কারণ টুরিস্ট যাচ্ছে না, মানে পুরো অর্থনীতির চাকাটা একবারে স্থবির হয়ে আছে। এখন এই সমস্যা থেকে আসলে সমাধানের জন্য বেশ কিছু কারণ রয়েছে। আপনি যেমন অনেকে বলে চুক্তিটি বাস্তবায়ন, কিন্তু চুক্তিটি বাস্তবায়ন করতে হলে চুক্তির যে অসামঞ্জস্যতাগুলো এখন পরিলক্ষিত হচ্ছে, যেটি দুই বাঙালি এবং পাহাড়ি দুই দলের জন্যই কিন্তু ক্ষতিকর, এবং দুই দলের কিন্তু তাদের যে অধিকার। এখন একটি প্রশ্ন আসছে যে অনেকে বলে স্বাধীনতা চায়। এখন আপনাকে বুঝতে হবে যে স্বাধীনতা, স্বায়ত্তশাসন এবং অধিকার তিনটি কিন্তু ভিন্ন বিষয়, তিনটি অর্থই ভিন্ন। এখন একটা গ্রুপ বলছেন যে আমাদেরকে স্বায়ত্তশাসন করতে হবে, আরেকটা গ্রুপ বলছেন স্বাধীনতা দিতে হবে। আবার একেবারেই সাধারণ যারা, তারা আসলে এত মার পাচ্ছে না গিয়ে তারা শুধু অধিকারটা চায়, সেটা বাঙালিরাও চায়, যারা পাহাড় আছেন তারাও চায়। সুতরাং তারা এই যে তার মানে হচ্ছে এখানে সশস্ত্র গ্রুপগুলো যে সমস্যাটি রয়েছে, তাদেরকে নিরস্ত্রকরণ যখন পর্যন্ত আপনি করতে না পারো ততক্ষণ পর্যন্ত সেখানে চাঁদাবাজি বন্ধ হবে না। কারণ সেখানে এই যে অর্থনীতির একটি বড় জায়গাটা আপনি যদি বলি একটু করে ছোট করে, যে যারা ব্যবসা করেন তারা প্রত্যেক দিন আমার কাছে, মানে আমরা তো সঙ্গে সঙ্গে যখন গিয়েছি আমাদের কাছে চাঁদা রসিদ পর্যন্ত আছে, এবং প্রত্যেক মাসে চাঁদারা দিতে হয়। আগে একজন ব্যবসায়ী একটা গ্রুপকে 200 টাকা চাঁদা দিতেন, এখন 4টা গ্রুপকে 800 টাকা চাঁদা দিতে হয়। তার মানে যেহেতু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং দুটি বিষয় যদি বলি, একটি হচ্ছে ভূমি সমস্যা যেটি রয়েছে সেটি যদি সমাধান করতে পারেন, আর এই যে পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে যেগুলোকে অস্ত্র দিয়ে নানাভাবে কেউ কেউ হয়তো স্বাবলম্বী করার চেষ্টা করেছেন প্রতিপক্ষ হিসেবে দাঁড়া করানোর জন্য, সুতরাং এটি যদি নিরস্ত্রীকরণ করা না যায়, আসলে অন্য যত কিছুই করেন এটি অনেক বড় বাধা। এই বাধা দূর করতে পারলে অনেকটাই সমস্যার সমাধান। প্রফেসর রব, আপনার কাছে একটু আমার জানতে চাওয়া, ধরেন ওই অঞ্চলের মানুষ যারা যে ধর্মেরই হোক বা যে অনুসারী হোক, তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা একসঙ্গে এই 5 আগস্ট বা জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা পাহাড়ি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ দেখেছি। ফলে সব কিছু একসঙ্গে করে একসঙ্গে তারা আমাদের সরকারি কর্মকর্তা আনুপাতিক হারে কোটায় আসেন, এবং সেই কোটা নিয়ে সম্ভবত কোনো বিতর্ক নাই, সবাই সেটি চায়ও। কিন্তু তারপর আমরা কেন এক হতে পারি না? এই বিভাজনের রেখাটা আসলে কোথা থেকে শুরু? সেখানে কি ওইখানে থাকা যারা বাঙালি তাদেরও আচরণগত কোনো ত্রুটি অথবা আধিপত্যবাদ, নাকি ওইখানকার যারা ভূমিপুত্র বলেন, যারা দীর্ঘদিন থেকে ওই ভূমিতেই বড়, তাদেরও কোনো মনোভাব আছে, নাকি এটা আসলে একটি নৃতাত্ত্বিক সমস্যাও? এটা জটিল সমস্যা, এত সহজ না। কিন্তু সহজভাবে যদি দেখি যে এখানে 3-4টা সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী যারা সশস্ত্র যুদ্ধ করছে, তারপর সেখানের মধ্যে বিভিন্ন ধরনের স্যাবোটাইজ করছে, চাঁদাবাজি করছে, তারা পরস্পরকে মারছে। সুতরাং তারা এক না, 1 নাম্বার। 2 নম্বর প্রশ্ন হল ওরা অস্ত্র পাচ্ছে কোথায়? এই অস্ত্রগুলো কোনোগুলোই বাংলাদেশের না, বিদেশ থেকে আসছে। তাইলে এখানে ফরেন ইনভলভমেন্ট, রিজনাল গ্লোবাল কনস্পিরেসি, হেজিমনিজম, অ্যাগ্রেশন, এগুলো সহজেই চিন্তা করা যায়। কিন্তু মূল যারা এখানে আছে, যাদেরকে আপনি আদিবাসী বলছেন, আসলে তো এটা বিতর্ক। আদিবাসী হলো কি এ গ্রুপ অফ পিপল হু হ্যাভ বিন রিসাইডিং ইন এ প্লেস ফ্রম টাইম ইমেমোরিয়াল। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে বলা তারা হলো গিয়ে এখানকার হলো ইমিগ্রেন্টস, তারাও সেটেল করেছে আগে, তারপর বাঙালি যারা আগে ছিল আর নতুন গিয়ে তাদেরকে সেটেল করা হয়েছে, রিসেটেল। তো সেটেলার সবাই সেটেলার, যারা বসবাস করে। সুতরাং সবাই মিলে চাকমা, মারমা, যেরকম কেউ বুদ্ধিস্ট, কেউ হিন্দু, কেউ হলো গিয়ে খ্রিস্টানাইজড, মুসলমানও আছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে। তো সবাই মিলে আমরা বাংলাদেশি, এই বোধটুকু যদি ইনকালকেট করানো না যায় তাহলে সম্প্রীতি, সমতা, ভ্রাতৃত্ব, মমতা দিয়ে আগে জাতি গঠন করতে হবে, যে বাংলাদেশি ন্যাশন স্টেটের তারা অংশ, অবিচ্ছেদ্য অংশ, তাদের অধিকার, সেই যে বললেন অধিকারটা তাদের দিতে হবে। স্যার, সেটা করার জন্য কি করতে হবে? স্বল্প মেয়াদে, মধ্য মেয়াদে, দীর্ঘ মেয়াদে, অথবা এই সরকার কি করতে পারে সেটা নিয়ে আপনার কাছ থেকে শুনবো। প্রফেসর আব্দুর রব, স্বল্প মেয়াদে, মধ্য মেয়াদে, দীর্ঘ মেয়াদে কি করা যায় খুব সংক্ষেপে যদি বলেন। প্রথমে আমাদের সভরেনিটিটা এনশিওর করতে হবে, 1/10 অফ আওয়ার টোটাল সভরেনিটি। এটা যদি
হারিয়ে যায় বা এখানে যদি বিপন্ন হয় তাইলে চিটাগাং পোর্ট সহ এটা একটা ন্যারো স্ট্রিপ হয়ে যাবে, স্ট্র্যাটেজিক ডেপথ কমে যাবে। এই জন্য এটা আমাদের অবশ্যই সার্বভৌম অঞ্চল, এটাকে সিকিউর করার জন্য এখানে একটা ইউনিটারি সিস্টেমে যেরকম সিলেটে, রাজশাহীতে, চিটাগাংয়ে সবখানে আমাদের ক্যান্টনমেন্ট আছে, সামরিক বাহিনীর অবস্থান আছে, সিকিউরিটি গ্রুপসগুলো আছে, সেখানে এগুলো থাকবে। কিন্তু তারা অত্যাচার, জুলুম, নির্যাতন কেউ করবে না। তাদেরকে সম্মান, মমতা, ভালোবাসা দিতে হবে, কারণ একই জাতির অংশ, বাংলাদেশি তারা। তাদের সব অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে তারা এই দেশ তাদের, এই দেশ আমাদের। অথবা এই দেশ ভালো না থাকলে সেটেলার আর হলো যে এখানে যে এই আদিবাসী এরকম কোনো কথাই থাকবে না, সব বাংলাদেশি। এই বোধটুকু ইনকালকেট করে দিতে হবে এক নাম্বার। তাদের নিরাপত্তা বোধটুকু তাদেরকে জাগ্রত করতে হবে। সেখানে এটা হলো কি যে ইমিডিয়েট, যেখানে মধ্যে মিলিটারি থাকবে, সিভিল প্রশাসন থাকবে, এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দিয়ে স্থানীয় বাসিন্দা, তারা সেখানকার এই যে এথনিক গ্রুপস হোক আর বাঙালি হোক, সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানোর জন্য তারা স্পেশালি কাজ করবে। এটা হলো গিয়ে ইমিডিয়েট। তারপর মধ্যম মেয়াদে সেখানে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সেখানে মধ্যে একাডেমিক যেগুলো ডরমিটরি, ইউনিভার্সিটি, কলেজ এরকম থাকবে। সেখানে ট্যুরিজম যেটা বলছেন, মাস ট্যুরিজম। থার্ড হলো গিয়ে সেখানের মধ্যে এই যে পাহাড় যেসব সুইটেবল যে ফরেস্ট্রি সেইগুলো বাজাতে হবে। স্যার, আমি আপনাকে একটু থামাই, আমার হাতে সময় নেই। মেজর ইমদাদ, এই সমাধানের জন্য দ্রুত কি করা উচিত আপনার পরামর্শ যদি একটু বলেন সংক্ষেপে। দ্রুত সমাধানের জন্য প্রথমত এই যে জাতিগত যে পার্থক্য সেটাকে দূর করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক পাহাড়ি ছাত্রছাত্রী পড়ালেখা করে, তাদের অ্যালাউ করা হবে তাদের ঘনিষ্ঠতম বন্ধু বান্ধবী যাদেরকে আছে টিম করে দিয়ে পার্বত্য চট্টগ্রামের একেবারেই দূর অরণ্য পর্যন্ত তাদেরকে যথাযথ ইয়ের সাথে মোটিভেশন, তারা ঘুরে এদের মধ্যে অ্যামালগামেশনের জন্য একটা কাজ করতে পারে তারা। সেটা হচ্ছে, দেখো আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আমাদের আলোচকরা একটু আগে বলছেন, সেখানে কিন্তু আমরা সহ অবস্থান করি, একসাথেই লেখাপড়ার মধ্যে আমরা পাঠ আদান প্রদান করি, বই আদান প্রদান করি, একই হলে থাকি, একই ডাইনিং হলে আমরা খাই, সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সুতরাং এখানেও তোমরা পারস্পরিক পাশাপাশি বসবাস করার জন্য যারা যে খারাপ লোক তাকে খারাপ বলো, সেই পাহাড়ি খারাপ হতে পারে অথবা বাঙালি খারাপ হতে পারে, অথবা পাহাড়ি ভালো হলে তাকেও ভালো বলবো। এইভাবে একটা সৌহার্দ্যের একটা ব্রিজিং শুরু করা আমার মনে হয় ইমিডিয়েটলি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যারা মূলধারার রাজনীতিবিদ আছে তাদেরকে সজাগ হওয়া তাদের উচিত। তারা সেখানে তাদেরকে ইনক্লুসিভনেস জন্য, তারা পাহাড়ি হোক বাঙালি হোক, যে কিভাবে তারা করবে, দে নোজ ইট বেটার দেন আস। কারণ তারা শুধু ঢাকা এবং চট্টগ্রামে বসে তাদের রাজনীতি সীমাবদ্ধ রেখেছে। আর তৃতীয়ত হচ্ছে, আমাদের যারা সুশীল সমাজ আছে, যারা কথায় কথায় পার্বত্য চট্টগ্রামে শান্তি সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলেন, তাদেরকে চিন্তা করতে হবে কি করলে সেখান থেকে সেনাবাহিনী একেবারে উইথড্র করে নিয়ে আসা যাবে, কিভাবে সেটাকে তারা সম্ভব মনে করে সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই জিনিসগুলো আমার এখনই ভাবতে হবে। জি, প্রফেসর মাহফুজ পারভেজ, সমস্যার সমাধানে আপনার পরামর্শ কি, যেগুলো বলেছেন তার বাইরে যদি কিছু যুক্ত করেন? আমি অত্যন্ত সংক্ষেপে বিষয়টা বলছি। প্রথম কথা হলো যে মানসিক যে ব্যারিয়ারটা আছে পাহাড়ি বাঙালির, এটা ভেঙে দিতে হবে। এটা সামাজিক ইনক্লুশনের মাধ্যমে এবং পাবলিক টু পাবলিক মিলনের মাধ্যমে এবং নানা রকম সামাজিক সাংস্কৃতিক ইন্টারভেনশন, এগুলো নিয়ে আরো ধরো কথা বলা যাবে। কিন্তু উভয়ের মধ্যে যে মানসিক একটা দেয়াল আছে, পাহাড়ি বাঙালি, সেটেলার, ইমিগ্রেন্টস ইত্যাদি, এটা ভাঙতে হবে, নাম্বার ওয়ান। আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু এই যে কলোনিয়াল এবং ফেসিবাদী কিছু বয়ান আছে, এগুলো ভাঙতে হবে। কিরকম কর্তৃত্ববাদী বয়ান হলো, আপনি মিডিয়াতে যদি স্বাধীনতা চান আপনাকে বলে দেবে রাষ্ট্রদ্রোহী। পার্বত্য চট্টগ্রামে তারা কিছু তাদের ভাষা সংস্কৃতির কথা বললে আমি বলে দিচ্ছেন বিচ্ছিন্নতাবাদী। সে বিচ্ছিন্নতাবাদী হবে কেন? সে যদি বিচ্ছিন্নতাবাদী হবে, সে রাজশাহী ঢাকাতে পড়তে যায় কেন? সে তো আরো গহীনে যাবে। সে কখনোই বিচ্ছিন্নতাবাদী না, সে বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ। এরকম সংক্ষুব্ধ আপনি বিভিন্ন জায়গায় এরকম পাবেন। এই সংক্ষুব্ধটাকে মেটানোর জন্য আমাদের নানা মাত্রায় রাজনৈতিক সামাজিক কাজ করতে হবে। রাষ্ট্রের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে। আপনি পার্বত্য চট্টগ্রাম যে এই ত্রিমুখী 7 সিস্টার, ইন্দো প্যাসিফিক, মায়ানমারের মধ্যে আছে,
এটা দিয়ে কিন্তু হিউম্যান ট্রাফিকিং, আর্মস এন্ড ড্রাগস ট্রাফিকিং হয়। অতএব আপনি যদি বা আমি যদি বলি, 1 মিনিটে আমি শেষ করছি, যে আমার বাড়ির পাশে একটা ক্যান্টনমেন্ট দাও দেবে না, বা আমার বাড়ির পাশ থেকে একটা ইউনিভার্সিটি সরিয়ে নাও হবে না। রাষ্ট্রের স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী কোথায় ক্যান্টনমেন্ট থাকবে, কোথায় ইউনিভার্সিটি থাকবে, কোথায় কি থাকবে, এটা কিন্তু নাগরিক হিসেবে আমি নির্ধারণ করি না। আপনার ভূরাজনৈতিক নিরাপত্তার বিষয় থেকে এটা নির্ধারিত হয়। অতএব এইসব ব্যাপারে কথা বলার, যেগুলো আসলে মূল সমস্যার থেকে, যে ক্যান্টনমেন্ট থাকা না থাকা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আসলে এটা একটা ধূম্রজাল সৃষ্টি করা। এগুলোর সাথে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের মানে মূল চেতনায় আঘাত করা হয়। সেটা না করে পাহাড়ি বাঙালির উচিত হবে মানে পিসফুল কোএক্সিস্টেন্সের একটা মডিউল তৈরি করা এবং রাষ্ট্র। অনেক ধন্যবাদ স্যার। রিয়াজ, এই পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান যেটি মূল জায়গা সবাই বলছেন, আপনার অভিজ্ঞতা কি বলে সেটি কিভাবে সম্ভব? আমার কাছে মনে হয় এই সমতলে বসে পাহাড় নিয়ে রাজনীতি, আমি কোটান কোট বলছি, পাহাড় নিয়ে রাজনীতি, এটা বন্ধ করে পাহাড়ের মানুষের জন্য যদি আপনি রাজনীতিটা করতে পারেন, সেটা সব পক্ষের জন্যই, তাহলে এর অনেকটা সমাধান হবে। কারণ সাধারণ মানুষ যারা রয়েছেন, পাহাড়ের সাধারণ যারা জনগোষ্ঠী, তারা সেভেন সিস্টার্সও খুব একটা বোঝে না, ভূ রাজনীতি, তারপরে সে শুধু তার অধিকারটা বোঝে। সেটা বাঙালি বলেন, পাহাড়ি বলেন, দুই পক্ষের কথাই বলছি আমি স্পেসিফিক আলাদা কোনো পক্ষের কথা বলছি না। সবাই চায় তার স্ব অধিকারটা পাক, এটা হচ্ছে মূল বিষয়। মানে কেউ কাউকে আঘাত করে কথা না বলে সেটা নিশ্চিত হবে কিভাবে, এবং সেটা নিশ্চিত করতে হলে আসলে এখন যে চুক্তির কথা বলা হচ্ছে, সেই চুক্তিতে দুপক্ষের থেকেই বেশ কিছু অসামঞ্জস্যতা পাওয়া গেছে, যে বিশেষ করে ভূমি বিরোধ নিয়ে। কারণ সেটেলার বলে তো আপনার ভূমির জন্যই বলে, আবার যখন পাহাড়ের আদিবাসী দাবি করতে চায় তারা সে ভূমির জন্যই বলে। সুতরাং এই ভূমি বিরোধ যে নিষ্পত্তিটা যদি করতে না পারেন, ভূমি কমিশন করা হয়েছে, আপনি গত 2016-তে একটা সংশোধনী করা হলো, এবং এখন পর্যন্ত 97-তে যে চুক্তি করার পরে এখন পর্যন্ত কোনো বিধি তৈরি করতে পারেননি, এবং কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম উদ্যোগ নিতে পারেনি। 2016 পর থেকে ভূমির আবেদন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, 22 থেকে 23 হাজার আবেদন এখন পর্যন্ত জমা পড়ে আছে, কোনোটারই কোনো সুরাহা করা হয়নি। সুতরাং এই যে অসমঞ্জসতা করতে হবে, পাশাপাশি এই যে একটা কমিশন গঠন করা হয়েছে 5 জনকে নিয়ে, বাঙালিদের একটু বড় অভিযোগ হচ্ছে এই কমিশনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সরকারের প্রতিনিধি ছাড়া বাকি যারা আছেন তারা কেউই বাঙালি নন। আবার যারা পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, এবং তারা বলছেন যে এই ভূমিটার বন্দোবস্ত দিতে হবে আমাদের প্রথাগত নিয়মে, অর্থাৎ সাধারণ কোনো আইনে হবে না। এই প্রথাগত নিয়মটা করতে গেলে কিন্তু আবার নানা ধরনের ঝামেলা আছে। এই যে মানে ত্রিমুখী চতুর্মুখী ঝামেলাগুলো অনেক জটিল। অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুর রব। আমার হাতে আর একদমই সময় নেই। অনেক ধন্যবাদ এমদাদুল ইসলাম এবং প্রফেসর মাহফুজ পারভেজ। দর্শক, আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের একদম টেকটাপ থেকে তেতুলিয়া, পাহাড়, সমতল সব জায়গায় মানুষ শান্তিতে থাকুক, নিরাপদ থাকুক, রাষ্ট্র সেই ব্যবস্থা করুক। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।